রীতিমতো তার ঘরে ঢুকে পড়েছি। তার ঘরে ঢুকে পড়ার সেই অধিকার, সেই ডাকাতি করার একদম অধিকারটা তিনি নিজে হাতেই তুলে দিয়েছেন এবং সেই জন্য কোনো রকম ভাবনা চিন্তা করতে হয় না। তবে সবথেকে বেশি খুশির খবর, তিনি আবারও বহু দিন পর সেই রকম একটি চরিত্র, যে চরিত্রটা আমাদের ভীষণভাবে নাড়া দিচ্ছে, ভীষণ ঘরোয়া একটা চরিত্র, কিন্তু তার থেকে বড় ব্যাপার তিনি নায়িকার চরিত্রে বহু দিন পর। মিমিদি, সেইটা একটু বলো যে তোমার কতটা ভালো লাগছে আর কি। যেরকম তুই বললি, খুব 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 ভালো লাগছে। আমি খুবই আনন্দিত এবং খুবই নিজেকে মনে করি যে অসম্ভব লাকি। এত ভগবানের আশীর্বাদ, মানুষের এত ভালোবাসা, আশীর্বাদ, বাড়ির পরিবারের এতটা সাপোর্ট, এত কিছু পেয়েছি। আর এতটা সময় ধরে অভিনয় করে চলেছি। আমার এই মানে 28-29 বছরের একটা ক্যারিয়ারের জার্নি। আমার মনে হয় যে একমাত্র সঙ্গে আমার এই একটা জিনিসই কনস্ট্যান্ট রয়ে গেছে, এই অভিনয়, যে আমাকে ছেড়ে এখনো পর্যন্ত যায়নি, আর আমিও তাকে ছেড়ে যাওয়ার কথা কখনো ভাবতে পারিনি। তো সবটাই আমার মনে হয় যে ইউনিভার্সের আশীর্বাদ, সবটাই ভগবানের আশীর্বাদ। যেরকম একটা চরিত্র নিয়ে আমি আবার মানে নতুন করে আরেকটা পথ চলা শুরু করতে পারলাম, শ্রীমান ভগবান দাস বলে যে ধারাবাহিকে অভিনয় করছি, এটা থেকেও মানুষের এত এত ভালোবাসা পাচ্ছি। কিছুই তো ভাবিনি, সবটাই তো হয়েছে, মানে হচ্ছে। তো আমি খুবই অবাক হচ্ছি যে এগুলো আমার সাথে হচ্ছে এবং আমি খুব এনজয় করছি। আমি খুব মোমেন্টে বাঁচতে চাই, বুঝলি তো। মানে এতদিন ধরে যারা আমাকে চেনে, যারা জানে, তোরা যখন জানিস, তোরা যখনই আমাকে জিজ্ঞেস করি, তুমি সবসময় বলি আমি খুব ভালো আছি, কারণ আমার কাছে মনে হয় প্রত্যেকটা মোমেন্ট খুব মানে খুব দামি, খুব মূল্যবান। কারণ এই সময়টাই যে পাবো সেটাই তো আমার ধারণা ছিল না, সেটাই তো আমি জানতাম না, কেউ তো আমাকে বলেনি। তাই এটা আমার কাছে যখন সারপ্রাইজিংলি এসছে, তখন এটা আমার কাছে ব্লেসিংস ছাড়া তো আর কিচ্ছু না। আচ্ছা, তোমার সাথে আমি কথা বলতে বলতে একটা জিনিস ভাবছিলাম, আমিও যখন মাঝে মধ্যে একটু সময় পাই তখন পুরোনো সিনেমা একটু দেখি আর কি, আর সোশ্যাল মিডিয়াতে ভীষণ ঘোরে সেই ছোট্ট মিমিদি, মানে সেই ছোট্ট বয়সের, কিশোরী বয়সের মিমি দত্ত আজকে এইভাবে একজন লিড ভূমিকায় রয়েছে আর কি। নিজের এই ট্রানজিশনটা যেভাবে দেখো আর কি, সেটা একটু বলো তো। দেখ, আমি 2.5-3 বছর বয়স থেকে কাজ শুরু করেছি, অনেকেই জানেন। কিশোরীটা বলে ভুল করেছি, শিশু শিল্পী থেকে। শিল্পী, হ্যাঁ, 2.5-3 বছর, মানে দূরদর্শনের সময় থেকে কাজ শুরু করেছি। জন্মভূমি বলে ধারাবাহিকে অভিনয় করেছি 2বার। তো অনেক বহু মানে অভিনেতা, বহু মানে পরিচালক, বহু মানুষের সঙ্গে কাজ হয়ে গেছে। কৌশিক গাঙ্গুলির সঙ্গেও কাজ হয়ে গেছে। ওনার প্রথম কাজ করেছিলাম ওয়ারিশ বলে একটা সিনেমাতে, ওনার টেলিফিল্মে পাঠ করেছিলাম অতিথি বলে। তো বহু মানুষের সঙ্গে কাজ হয়েছে, মানে আমি তো একজনের নাম বললাম, কিন্তু এরকম অগন্তি মানুষের সাথে কাজ হয়েছে যারা এখন পরিচালক, স্বনামধন্য পরিচালক। তারা তখন অ্যাসিস্ট্যান্ট ছিলেন, তারা তখন চিফ ছিলেন, এইরকম সময় থেকে কাজ করেছি। তো আমি অনেকটা ট্রানজিশন দেখেছি, অনেকটা সময় এই ইন্ডাস্ট্রির মধ্যে কাটিয়েছি। এই কারণেই বলছি যে আমার এই জার্নিটাতে আমার মনে হয়েছে যে একমাত্র কাজ দ্বারাই কাজের পরিচয় মানে হয় আর কি, বা কাজ করতে করতেই শেখা হয়। বা এই যে এই দুটো জিনিসই পেরেছি, যে কাজ করতে করতে নিজেকে ইভলভ করতে চেষ্টা করেছি, পেরেছি কিনা জানি না, চেষ্টা করি প্রত্যেক দিন, যে কাজের মধ্যে, এখানে ফিল্ডে না থাকলে তুই কি করে কাজটা এনজয় করবি। তো ফিল্ডে থেকে আর ভালোবাসা, আর সব থেকে বড় কথা, আমরা বড় হয়ে ভাবি যে অ্যাডাল্ট বয়সে যে আমি কি করব, কি প্রফেশনে যেতে চাই। তো আমার জীবনে তো এটা কখনো হয়নি। আমি তো এত ছোট বয়স থেকে কাজ শুরু করেছি যে খুবই ব্যাপারটা অ্যাক্সিডেন্টালি হয়েছে, এবং পরবর্তীকালে এটা আমার ভালোবাসা হয়েছে। এবং পরবর্তীকালে আমি হিরোইন হিসেবে যখন ছোটোবেলায় প্রথম হিরোইন হয়েছি, স্নেহাশিস চক্রবর্তী আমার সেই মানে কি বলবো, সেই মানুষ যিনি আমাকে প্রথম হিরোইন হিসেবে, কখনো মেঘ কখনো বৃষ্টি একটি ধারাবাহিক তখন ইটিভি বাংলায় হতো, সেখানে আমি প্রথম হিরোইন হলাম। তখন ক্লাস 6-এ পড়ি, যখন শেষ করে বেরোলাম তখন আমি 11-এ পড়ি। তো এইভাবে শুরু হলো প্রথম হিরোইন হওয়া। তার আগে অগন্তি ছবি, অগন্তি অ্যাড, বড় চুল ছিল, আমাকে সব অ্যাডে ডাকতো। তার আগে প্রচুর ছবিতে হিরোইনের ছোটোবেলা, দাদা ঠাকুরের অর্পিতা পাল লঞ্চ হচ্ছে, অর্পিতা পালের ছোটোবেলা, ওই অমুক ছবিতে তমুকের ছোটোবেলা, শ্রাবন্তীদির সাথে মেগা, পূর্ব পশ্চিম বলে একটা মেগা করেছি। তো এরকম 2 বোনের পাঠ করেছি, ওদিকে প্রিয়াঙ্কাদির সাথে পাঠ করেছি 2 বোনের হিসেবে। তো আমরা ছোটোবেলায় তখন নায়িকার বোনও, তখন ওই নায়িকার ছোটোবেলা, নায়িকার বোন, এই যে সমস্ত কাজে জিদ্দার সাথে এতগুলো ছবি করা, কোয়েলির সাথে এতগুলো কাজ করা। তো এইরকমভাবে করতে করতে কখন যে এতটা সময় পেরিয়ে গেছে তো বুঝতে পারিনি। তো অ্যাডাল্ট বয়সে আসলে যেরকম জীবন দেখাটা বা কাজের জগৎটা দেখাটা অন্যরকম হয়, যেহেতু এত ছোট বয়সে এসছি আর এত ছোট বয়স থেকে কাজ শুরু করেছি, তাই আমার কাছে জীবন দেখাটা পুরোটাই এই স্টুডিওতে ঘুরে ঘুরে দেখাই, এবং কাজের মধ্যেই বেড়ে ওঠাটাই, বড় হওয়া হয়েছে। তো তারপরে এত বছর পরে আবার এরকম একটা চরিত্র, এরকম একটা কাজ, তো খুবই মনে হচ্ছে যে
এরকমভাবে একটা সময় পেরিয়ে গেল। তো তুই যেরকম দেখিস আমিও কিন্তু সেরকম দেখি, সোশ্যাল মিডিয়াতে এখনও ঘুরে ঘুরে অনেক ক্লিপিংস আসে, তারপরে অ্যালবামগুলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখি, ওগুলো দেখলে মনে পড়ে যায় ওখানে শুটিং করেছিলাম, ওখানে শুটিং করেছিলাম। আমার মনে হয়েছে যে এত এত ভালো ভালো মানুষদের সঙ্গে কাজ হয়েছে আর এত কিছু শিখেছি। এখনও টেকনিশিয়ান দাদারা, মানে এখন আমার এই প্রজেক্টে তুই ভাব, তোকে একটা জিনিস শেয়ার করি, মানুষের সবার সঙ্গে শেয়ার করি, এখন এই সিরিয়ালে আমাদের যেই ফোকাস পুলার, যেই ভাই ভিকি ফোকাস পুলার, তার বাবা সাথে আমি যখন কাজ করেছি, স্পন্দন বলে একটা সিরিয়াল করতাম, তখন আলফা বাংলা ছিল, সেই সিরিয়াল যখন আমি করতাম তখন মানে হাজব্যান্ড ওয়াইফের মেয়ের একটা টানা চরিত্র, কৃষ্ণ কিশোর আঙ্কেল এবং লকেট দির মেয়ে হতাম আমি। ওই নয়ন কাকুর কোলে উঠে পুরো ইন্দ্রপুরী ঘুরে ঘুরে, ইন্দ্রপুরী স্টুডিও ঘুরে ঘুরে আমরা শুটিং করেছি। মানে পুরো ছোটো, আমি তো ক্লাস 2তে পড়ি, ছোটো থেকে বড় হওয়া। ভিকি আমাকে হঠাৎ এসে বলছে, দিদি তুমি তো আমাকে চিনতে পারবে না, আমি হচ্ছি নয়ন কাকুকে, তোমার মনে আছে? আরে মনে নেই মানে, নয়ন কাকুর কোলে, আমি তো সবার তখন কোলে কোলে বড় হয়েছি ডিরেক্টরতে, এত ছোট বয়স, মানে 3 বছর বয়সে এসছি, মানে তো যেরম হয় আর কি। তো আমি বললাম যে তুমি নয়ন কাকুর ছেলে? হ্যাঁ। কি ইমোশনাল লাগে। তো এরকম আমি বলছি যে এত ভালো, এবং আমাকে এত সবাই ভালোবাসে, এত ভালোবেসেছে এতটা সময়। এখনও যেই আর্টিস্টদের সঙ্গে দেখা হয়, যেই টেকনিশিয়ান দাদাদের সাথে দেখা হয়, যেই সমস্ত মানুষদের সঙ্গে দেখা হয়, এত ভালোবাসা পাই। তো আমার তখন মনে হয়, এবং তারা যখন বলছে ইস তুই এত বড় হয়ে গেলি, মানে তারাও বয়স হয়ে গেছে, এবার আমিও নিজের ক্ষেত্রে ভাবছি যে আমিও যাদেরকে ছোটো দেখেছি তারাও, মানে এতে এক অদ্ভুত পরিবর্তন এতে হবেই। কিন্তু আমি বলতে চাই যে এটা আশীর্বাদ ছাড়া আর কিছু নয়। মানে এতটা সময় যেইটা করতে ভালোবাসি, যেটা করতে ভালোবেসেছি এবং যেটা আমার প্রফেশন, সেইটাই আমি ভালোবাসি, সেটাতে আমি যাপন করতে পারছি, এটা দুটো একই জিনিস। এটা কিন্তু খুব মানে ভাগ্য ছাড়া আমার মনে হয় না। আর আমি অ্যাডাল্ট বয়সে যেহেতু আসিনি, যেহেতু মানে একদম ইনফ্যান্টে এসছি, তো আমি এটাই বলতে চাই যে এটা অসম্ভব আশীর্বাদ, অসম্ভব। মানে আমাকে আমার কাজ চুজ করেছে, আমি আমার কাজকে চুজ করিনি। আচ্ছা মিমি দি, এর ক্ষেত্রে আরেকটা প্রশ্ন থাকে, যেটা হচ্ছে যে তুমি যেহেতু বলে যে অ্যাডাল্ট বয়সে তো আমি আসিনি, অ্যাডাল্ট বয়সে এসে অভিনয় জগতে নিজেকে প্রতিষ্ঠা করা সেটা একটা আলাদা লড়াই, এবং যারা ছোট থেকে শিশু শিল্পী থেকে এখনো পর্যন্ত কাজ করছি, সেই টিকে থাকার কিন্তু আলাদা একটা লড়াই থাকে, সেটা কতটা ফেস করেছো? দেখ, আমার সময় অনেকেই, যারা আমরা ছোট ছিলাম তারা অনেকেই আজকে নেই। প্রায় আমি যখন একটু বড় হচ্ছি, মানে আমি যখন হিরোইন হয়ে পাঠ শুরু করছি, তখনই দেখছি অনেকে তারা এই প্রফেশন ছেড়ে চলে গেছেন, কেউ চাকরি বাকরি করছেন, কেউ ঘর সংসার করেছেন, কেউ অন্য কোনো কাজে ইনভলভ হয়েছেন, কেউ অন্য বিদেশে চলে গেছেন, অন্য কিছু করেছেন। তো অনেকেই ডিসকন্টিনিউ করেছেন, তারা অনেকেই হয়তো ভালোবাসেননি বা পারেননি বা চাননি, বা যে কোনো একটাই হতে পারে, সেটাই বলছি যে বিভিন্ন কারণে হতে পারে। তো খুব 2-1জনকেই দেখেছি যে আমার সমসাময়িক, যারা আমি তাদেরকে ছোটোতেও দেখেছি, এখনও তাদেরকে দেখছি, এখনও তারা কাজ করছেন, এবং আমার ক্ষেত্রেও তাদের মতামতটা একই। তো সেটাই বলবো যে লড়াই মানে আমি তোকে একটা জিনিস একটু বলতে চাই, সেটা হচ্ছে যে ধর তুই একটা কাজ করলি, একটা কাজই এখানে শেষ কথা নয়। তার কারণ হচ্ছে একটা কাজ করে তুই নিজেকে প্রমাণ করলি, তাহলে তারপরে কি? তো এটা হচ্ছে, এই লড়াইটা হচ্ছে তোকে লড়ে যেতে হবে। মানে তুই যতক্ষণ ফ্রেমে আছিস ততক্ষণই আছিস, তখন তুই লাইভ, তখন তোকে লোকে দেখতে পাচ্ছে। যখন তোর কাজ নেই, যখন তুই কাজ করছিস না, তখন তোকে কেউ দেখতে পাচ্ছে না, তাই তোর ব্যাপারে তখন কেউ কিছু জানে না। তো ব্যাপারটা হচ্ছে, আমি একটা খুব প্রমাণ করলাম নিজেকে, এটা আমার একটা দারুণ কাজ, তারপরে ধর আমি 10 বছর কোনো কাজ করছি না, তাহলে তো মানুষ ভুলে যাবে। তুই যে মানে কনস্ট্যান্ট যে কাজ করতে পারা, আমি বলছি যে আমরা 28-29 বছরে লকডাউন ছাড়া, লকডাউনের 2-3 মাস ছাড়া, তারপরেও আমরা আবার কাজ করেছি, বাড়িতেও জিয়ের কিছু কাজ হয়েছে, কিন্তু আমি বলছি যে এই লকডাউন ছাড়াই এতটা সময়, 28-29 বছরে আমার এটা নিয়ে ধর 35তম মেগা, এতগুলো সিনেমা, এতগুলো অ্যাড, এতটা সময় কাজ করা, এতটা ঘন্টা, আমি যদি আমার কাজের ঘন্টার হিসেব করি, তাহলে একটা মানুষ তার জীবনে যতটা সময় কাজ করতে পারে, আমি এখনো পর্যন্ত ততটা সময় কাজ করে ফেলেছি, কারণ 3 বছর বয়স থেকে কাজ করছি, হিসেব তো তাই বলে। তো এতটা সময়, এত ঘন্টায় কাজ করেছি, এতটার সময়, তখন তো 24 ঘন্টা শুটিং করেছি। তো এই যে এতটার সময় কাজ করেছি বা কাজ করছি, এটাই হচ্ছে তোর প্রমাণ। প্রত্যেকটা সময় তোকে প্রমাণ করতে হবে। মানে তুই একটা কাজ করলি, বিশাল একটা বড় বাঘ মারা হয়ে গেল, তারপরে তুই আর কাজ করলি না, ঘুমিয়ে পড়লি, তোকে কেউ চিনলো না, তুই হারিয়ে গেলি, এটা খুবই হওয়ার সম্ভাবনা থাকে। তো তুই কনস্ট্যান্ট কাজ করে যাচ্ছিস, এবং কনস্ট্যান্ট তুই চর্চায় আসছিস, এবং কনস্ট্যান্ট তুই প্রমাণ করছিস যে আমি এটা কাজ করি। তো এটাই হচ্ছে লড়াইটা, এইটাই হচ্ছে বুঝতে হবে যে একটা কাজই এখানে শেষ কথা নয়, কাজ করে যাওয়াটাই হচ্ছে বড় কথা। কারণ এখানে আমার ঝুলিতে কটা ভালো ভালো কাজ আছে সেটা
সেটাই এন্ড অফ দ্য ডে মানে মানুষ কতক্ষণ আমাকে মনে রেখেছেন ওটা দিয়েই মনে থাকবে আর কি। মানে একটা এরকম দেখ, আমরা অনেক সিনেমা দেখি হিন্দিতে বাংলায়, ওই গানটা খুব ফেমাস কিন্তু তুই তাকে আর কখনো দেখিসনি ওই একটা গানের পর। ওই গানটা আমি এখনও শুনি ধর, কিন্তু শুধু ওই গানটাতেই আমি সেই হিরোকে বা হিরোইনকে দেখেছি, তারপরে আর কোনোদিনও দেখিনি। তো হারিয়ে গেছে। তো নিজেকে না হারিয়ে ফেলে কি করে এটার মধ্যেই তুমি এইভাবেই তুমি জীবনটা কাটাতে পারছো এই মানে কাজের মধ্যে থেকে। তো লড়াইটা আমার মনে হয় এটাই। তো এটা খুব ইজি নয়, এটা খুবই কঠিন। তার কারণ এই যে বললাম এত ছোটো বয়স থেকে এসেছি, তো খেই হারিয়ে যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকতো। অনেক প্রলোভন, অনেক কিছু জীবনে তো আসেই, তো সেগুলো আমারও যে আসেনি তা এমনটা নয়। হ্যাঁ, আমারও যে আসেনি তেমনটা নয়, কিন্তু আমি খুব সর্টেড। ছোটো থেকে আমি খুব জানি যে আমার পরিবার মানে মা বাবা সবসময় একটা জিনিস বলেছিলেন, এবং সেই নীতিবোধ, সেই শিক্ষা নিয়ে এখনও চলেছি, এবং সেটাই আমার জীবনের পাথেও থাকবে আগামী দিনেও। আমার সাকসেসটাও আমাকে খুব বেশি হেলায়নি কখনো, মানে খুব বেশি আমাকে মাথা ঘুরিয়ে দেয়নি। আর ফেলিয়ারটাও আমি আমার ধারের কাছেও আসতে দিই না, কারণ হারতে শিখতে হবে জীবনে। না হারলে তো বড় হওয়া মানে আমি বলছি যে মানে বড় হওয়ার কথা বলছি না, বড় হওয়ার কথা বলছি। মানে যেই বড়টা মনকে বড় করে, মনকে একটা মনন তৈরি করে, একটা জীবন যাপন তৈরি করে। তার কারণ আজকে হারলে কালকে আবার জিত হবে সেটা খুব নিশ্চিত, কিন্তু একদম হেরে গিয়ে হারিয়ে যাওয়াটা ঠিক নয়। তো এটা খুব ইম্পর্ট্যান্ট। তো সেই আমার সবসময় মনে হয় যে এমন কোনো কাজ আমি করবো না যেটাতে আমার বাবা মাকে আনসার করতে হয়। কারণ আমার বাবা মা ফেমাস কেউ নন, কিন্তু তবু একটা ব্যাগেজ আমরা প্রত্যেকেই ক্যারি করি যে আমার বাবা মার মুখের দিকে তাকিয়ে যেন কেউ কিছু না বলে, বা আজকে ওমকে যেন কেউ কিছু না বলে, বা অন্য কাউকে যেন কেউ কিছু না বলে যে মিমি এরম একটা জিনিস করেছে যেটা অত্যন্ত খারাপ, যেটা তার চরিত্রের সঙ্গে যায়, এবং সেটা আমরা কেউ মেনে নিতে পারছি না। তো আমার সবসময় মনে হয়, বা আমি এরকম কোনো কাজ নিজেও কখনো ভাবি না নিজের জন্য, যদি বাবা মা ওম সবাইকে যদি বাদও দিই, নিজের জন্য কখনো ভাবিনি। আর আমি খুব উচ্চাকাঙ্ক্ষী মানুষ ছিলাম কোনোদিন তেমনটা নয়, সেজন্যই হয়তো পেরেছি। সবার ক্ষেত্রে এক নয়, সবাই অনেকে খুব অ্যাম্বিশিয়াস, আমার বন্ধুরাও অনেকে অ্যাম্বিশিয়াস। আমি খুব অ্যাম্বিশিয়াস ছিলাম কোনোদিন তেমনটা নয়। আমি আমার পরিবার বা আমার যে মূল্যবান কিছু প্রায়োরিটি লিস্টে যেগুলো রয়েছে সেগুলো বাদ দিয়ে আমি কিছু চাই না, সেগুলো রেখে যেটুকু করা সম্ভব আমি সেটুকুই করতে চাই। এবং তাতে আমার জীবনটা ইজি আছে। আমি রাত্রিরে খুব ভালো ঘুমোতে পারি, আমি দারুণ খাবার দাবার খেয়ে, এক্সারসাইজ করে, যোগা করে, মেডিটেশন করে, বইপত্র পড়ে, অভিনয় করে আমার দারুণ লাগছে। মানে এটাতেই আমি মজাতে আছি। আমার কিছু খুব বেশি হারানোর বা খুব বেশি পাওয়ার, এইটার মাঝামাঝি যে ব্যালেন্সটা, সেটা আমি করে ফেলেছি নিজের মধ্যে। আর এই যে তুমি বলছিলে যখন মানে এখনকার যারা স্বনামধন্য পরিচালক তাদেরকে তুমি প্রথম থেকেই পেয়েছো আর কি, তাদের সাথে কখনো কথা হয় ছবি নিয়ে? হ্যাঁ, কথা হয়, দেখা হয়েছে। যখন খুব আমাকে ভালোবেসেছে, অনেকের সাথে এখনও কাজ করা, মানে বড় হয়ে আর তারা যখন পরিচালক হয়েছেন তাদের সাথে কাজ করা হয়নি, কিন্তু মানে খুবই কথা হয়েছে, ভালোবেসেছেন খুবই। মানে দেখা হলেই আর কি সেই ওয়ার্মথটা আছে, সেটা আমি বুঝি। আমার ক্ষেত্রেও তাদের প্রতি অসম্ভব সেই সম্মান, স্নেহ সবটাই আছে। কাজ করা হয়নি নিশ্চয়ই, তাদের এমন কোনো চরিত্র মনে হয়নি। যদি ভবিষ্যতে হয় তারা আমাকে নিশ্চয়ই ডাকবেন, কিন্তু কাজের জন্য সেই সম্পর্কগুলো আমি মানে নয় আর কি। আমার কাজের বাইরে যেহেতু তাদেরকে ছোটো থেকে দেখেছি, বড় হয়েছি, এবং তাদের জার্নিটাও এখন দেখছি, তারাও আজকে এই জায়গায় এসছে, আমিও আজকে টুকটুক করে কাজ করে চলেছি। তো আমার মনে হয় সেই স্নেহর বিনিময়টা সেটাই সারা জীবন থাকুক আর কি। একেবারে। আর এই যে তুমি চরিত্রের কথা বলছিলে, অথইয়ের কথা বলি বা আসতে চলেছি ইন্দু 3, তো সেখানটা তো মানে অদ্ভুত সুন্দরভাবে একটা তোমাকে দেখছি। আবার সেই ক্ষেত্রে দাঁড়িয়ে শ্রীমান ভগবান দাসে আবার অন্যরকম, মানে এই যে প্রত্যেকবার নিজেকে অন্যভাবে বারবার ভেঙে নতুনভাবে নিয়ে আসা, দর্শকদের থেকে কীরকম রেসপন্স পাও, বা নিজে যখন নিজেকে দেখো পর্দায়, বাড়ির মানুষ ওমদাও রয়েছে, কি বলে? খুবই ভালো লাগে, কারণ ইন্দু 3 যখন শুটিং করছিলাম তখন শ্রীমান ভগবান দাসেরও শুটিংটা যা শুরু হয়েছে, একসাথে শুরু হয়েছে। মানে দুটো লঞ্চ, মানে শুটিং লঞ্চিং, মানে ফার্স্ট ডে শুটিং, এইগুলো তখন একই টাইম লাইনে, মানে 14, 15, 16 এর মধ্যেই তখন শুরু হবে, এরকম একটা মানে চলছে। তা আমি একটু ঘাবড়েছিলাম, কারণ ইন্দুটা যেহেতু আমার কন্টিনিউ একটা চরিত্র, তোর 1 করেছি, 2 করেছি, তো 3টা ওটা আমার মধ্যে একটা পার্টস আছে, ছিল একটা বীজ বপন রয়েছে। আমি জানি চরিত্রটাকে পরে আমি কিভাবে এগিয়ে নিয়ে যাবো, কিন্তু একটা স্ক্রিপ্ট পড়া, একটা থ্রিলার, শুটিংটা ওখানে অন্যভাবে হয়, ওয়েব সিরিজের শুটিংটা অন্যরকমভাবে হয়। এবং এই চরিত্রটা যেটা একদম আলাদা, ওই ইন্দুর থেকে আলাদা, তো আমি খুব নার্ভাস ছিলাম
এই একটা জায়গাতে যে দুটো শুটিং, দুটো লোকেশন, দুটো আলাদা দিকে হয়, হ্যাঁ, এবং দুটোর টাইম লাইন আলাদা, দুটোর চরিত্রের সাজগোজ আলাদা, দুটো মানুষ দুরকমভাবে কথা বলে। কিন্তু বিশ্বাস করবি না, যখন আমি দেখছি নিজে তোর মানে যখন আমি হইচই দেখলাম, তখন আমি ফার্স্টে ওমের দিকে তাকিয়ে বললাম যে অন্নপূর্ণা মনে হচ্ছে না তো, কারণ আমার খালি মনে হচ্ছিল যে দুটো চরিত্র যেহেতু একসাথে করছি, যে কেউ যেন কাউকে ওভারল্যাপ না করে দেয়, মানে কেউ যেন কাউকে না মনে করে যে এই দুটো চরিত্র ইয়ে হয়ে যেতে পারে, মানে এক হয়ে যেতে পারে, কোথাও যেন এক না হয়ে যায়। তো এটা আমি খুব কনসিয়াস ছিলাম। কিন্তু ও আমাকে বলছে একদমই না, একদমই ইন্দুটা পুষির মতনই হয়েছে, আর অন্নপূর্ণাটা একদম অন্নপূর্ণাই। তাই বললাম আচ্ছা ঠিক আছে। তো মানুষজন তো এত জানেন না, কিন্তু যখন তারা তো মানে দর্শক তো জানেন না যে দুটো চরিত্র আমি একসাথে শুটিং করেছি, কিন্তু যখন মানুষ যখন এত ইন্দু নিয়ে এত রেসপন্স দিচ্ছেন সোশ্যাল মিডিয়াতে, বা অন্নপূর্ণা মানে শ্রীমান ভগবান দাস নিয়ে এত রেসপন্স দিচ্ছেন সোশ্যাল মিডিয়াতে, তখন আমি ভাবছি যে সার্থক, যে হ্যাঁ ঠিক আছে, অন্তত বাবা আমি তাহলে পাশ করে গেছি পরীক্ষায়, আমি করতে পেরেছি, কেউ বুঝতে পারিনি, আর আমি নিজেও ছড়াইনি, ঠিক করেছি তাহলে। তো একটা টেনশন কাজ করছিল, দুটো চরিত্র দুরকম বলে একটা প্রিপারেশন থাকে। অন্নপূর্ণার জন্য আমার একটা প্রিপারেশন ছিল, যেহেতু মহিলা খুব মানে বাড়িতে সংসারের কাজ করেন, তো ও কথা বলতে বলতে মানে প্রচুর কাজ করতে করতে কথা বলে, এরকম বসে দাঁড়িয়ে কথা বলে না, ও প্রচুর কাজ, মানে রুটি বেলছে, তরকারি বানাচ্ছে, আলু কাটছে, সবাইকে খেতে দিচ্ছে, তার মধ্যে ব্যাগে স্কুলের ব্যাগে ও বাচ্চাদের জন্য টিফিন বক্স ভরছে, বরকে পাঠাচ্ছে, টিফিন দিচ্ছে। তো অনেক কিছু করতে করতে অন্নপূর্ণা কথা বলে, অনেক অ্যাক্টিভিটিস করতে করতে। তো আমি ওই প্র্যাকটিসগুলো আমার একটা প্রিপারেশন, মানে হালকা একটা প্রিপারেশন ছিলই, যে ওইটা করছি, আবার ওদিকে ইন্দু চরিত্রটা থ্রিলার সাটল, হ্যাঁ। তো ওই একটা জোন আমার ছিল, যে দুটো যেন কোনো কথা বলার ভঙ্গি, কথা বলা, বডি ল্যাঙ্গুয়েজ, হাত, অন্নপূর্ণা একটা হাই 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 হাই, ইন্দুর চরিত্রটা একটা ভীষণ থ্রিলার যেহেতু, তো ওই একটা ইয়ে ছিল। এবার মাঝখানে মিমি পড়ে গেছে ভীষণ দ্বন্দ্বে, আমি তো সেই গাড়ির মধ্যে বসে বসে পড়াশোনা করতে করতে মোটামুটি গেছি আর কি দু জায়গায়। এই তো না হয় বুঝলাম মিমিদি, কিন্তু একটা কথার সাথে আমি একটু মানে মানতে পারছি না। আমার মনে হয় তোমার যারা দর্শক গুণমুগ্ধ তারাও মানতে পারবে না। এই যে একটু আগে বলছিলে যে অনেকেই রয়েছে যারা অভিনয়ের বাইরে অনেক কিছু হয়তো বা তাদের ইচ্ছাকৃতভাবে ভেবেছে বা অন্য কোনো কারণে ভেবেছে, কিন্তু তুমিও যে অভিনয়ের পাশাপাশি গানেও এতটা দক্ষ, সেটা তো আমরা কেউ জানতাম না এর আগে। বেলা বোস যে তোমার গলায় এইভাবে চলে এলো। আরে না না, ছোটবেলা থেকে গানের একটা সুরের মানে তালের একটা সেন্স আছে। আমি সারেগামাও বাজাতে পারি না, কিন্তু ধরো আমাদের এই যে প্রোগ্রাম যখন হয়, তখন তো আগে খুব শো করতাম, তখন তো গান করতাম প্রায় 1 ঘন্টা 1.5 ঘন্টা করে শোতে গান করতাম। সেটা সবই তোকে বলছি যে 2014 পর্যন্ত, 2016 পর থেকে আমি আর খুব 2016 পর্যন্ত, 2016 পর থেকে আমি খুব একটা প্রোগ্রাম করি না। এখন আবার যেমনি এই সিজন থেকে আবার শুরু করার ইচ্ছা আছে, কাজ করার ইচ্ছা আছে, অনেকেই বলেছেন করবেন, আমি কেন করি না সেই নিয়ে প্রচুর। হ্যাঁ, আমি করিনি অনেকগুলো বছর। আমার মানে আসলে কাজের প্রেশারটা এত বেশি ছিল, তো আমি না কাজ করে সবাই ঠিক ম্যানেজ করতে পারতো, যে তখন আমাদের 24 ঘন্টা শুটিং হতো। তো আর আমার না তখন এই শুটিংয়ের পরে বাড়িতে গিয়ে ঘুমটা, ওই 2 ঘন্টার ঘুমটাও তখন আমার কাছে ভীষণ ইম্পর্টেন্ট। আর বাবা মাকে তো দেখতেই পেলাম না, বাবা মাকে দেখলাম হঠাৎ করে বয়স হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে ওরা। হ্যাঁ, তো এইটা আমার ভীষণ মনে হতো যে আবার শো করবে, মানে জীবনে টাকার প্রয়োজন আছে, কিন্তু আর যেটা আমি তোকে বলছি যে চাহিদাটা না কোথায় কখন তুই প্রায়োরিটাইজ করবি, এটা আমার কাছে ভীষণ শর্টেড ছিল জীবনে। তো আমি এখনও যেরকম আমি অনেক কিছু করি না, যেই সময়টা আমার মনে হয় ওমের সাথে কাটানোটা বেশি ইম্পর্টেন্ট, আমি এই শুটিংটা করে তাহলে বাড়িতেই যাবো, তাহলে ওর সাথে আমি ডিনারটা করতে পারবো। তো আমি নিজের প্রায়োরিটিগুলোকে ভেবে নিয়েছি, কারণ কাজের জায়গাটাতে আমার কোনো হাত নেই, কাজটা আমাকে করতেই হবে। কারণ এখানে আমি পরের সময়টা তো আমি পরের সময়টা তো আমার নিজের ইচ্ছে মতো আমি চ্যানেলাইজ করতে পারি, কোথায় মা বাবার কাছে সময় দেবো, কোথায় শ্বশুর শাশুড়ির কাছে সময় দেবো, কোথায় বাড়িতে সময় দেবো। তো সেইগুলো আমি করেছি। আর গানটার কথা যেটা বলি, যে এটা গুনগুন করে গাইতে আমার খুব ভালো লাগে, এবং আমার বাড়িতে ওম আমাকে একটা ক্যারাওকে কিনে দিয়েছে। আমি মাইকে খুব আরাম করে গান করি, আর সবাইকে ব্যতিব্যস্ত করি। ওম খুব ড্রাম ফাম বাজিয়ে তখন বন্ধুরা এই করে, বাড়িতেই কনসার্ট, আমি গান গাইতেই থাকি। তো আমার গান গাইতে খুব ভালো লাগে। যেমনি নাচ, তোরা ওমও বলেছে না এর আগে নাচও করি, যেরকম নাচ করতে, গান করতে, নাচ গান এগুলো করতে আমার ভীষণ ভালো লাগে। কতটা পারি সেগুলো, এগুলো তো এনজয় করার ব্যাপার। কারণ আমার প্রচুর সিঙ্গার বন্ধুরা রয়েছে, তারা খুব এনকারেজ করে, কর কর কর।
তো আমি তাদের সঙ্গেও পাল্লা দিয়ে রীতিমতো করতে থাকি। তো ওই আর কি, গানটা করতে ভালো লাগে তাই করি। আমাকে তো আবার কদিন আগে, কালকে জানিস একটা মলে গেছিলাম কয়েকটা মেকআপের জিনিস কিনতে, তখন আমাকে একজন বলছে ওখানকারই স্টাফ যে ম্যাডাম আপনার তো অনেকদিন গান শুনিনি, আপনি আবার তারপরে কেন গাইছেন না? আমি বলছি বাবা আমি কি সিঙ্গার হয়ে গেলাম? না না গাইবো আমি আসলে। তখন ওই ভিডিওটা দেখবি না মেকআপ রুমে, এই মেকআপ রুমে বসেই আমি যে শুটিং করে এসে, আর ওই অঞ্জন দত্তের ওই গানটা আমার সবারই ছোটোবেলা থেকে এত প্রিয় এত প্রিয়। তো হঠাৎ করে সেদিন আমার কি হয়েছিল জানি, ঠিক তার আগের দিনই ওনার একটা পডকাস্ট দেখেছি, আমার ওনাকে অসম্ভব ভালো লাগে। হ্যাঁ, তো ওনার ওই কথা বলা আমার এত বেশি পছন্দ। তো তারপর আমি একদম সেদিন সারাদিন বেলাবোস শুনে শুনে আমি নিজেই গাইবো, আমি গেয়ে ফেলেছি। অত ভেবেচিন্তে কিছু করি না, করতে ইচ্ছা করলে জাস্ট করে ফেলেছি ফ্ললেস। বাহ, চাকরিটা কিন্তু পাকা, বোঝাই যাচ্ছে। আর পাকা থাকুক চাকরিটা একেবারেই। এবং যেটা বললাম যে আমি নিজেও সোশ্যাল মিডিয়াতে বোধহয় আবার ব্যাক করে আবার ওই গানটা শুনেছি। সত্যি বহুদিন গান শুনছি না মিমিদি। এইবার একটা গান গাইতে পারি, তুই একটু সাজেস্ট করতে, আমি নতুন কি গান গাইতে পারি। এই দেখ আমি একটা অসমীয়া গানও গিয়েছিলাম সেদিন, যদিও খুবই দুঃখের, মানে দুঃখ করে গানটা গিয়েছি, কারণ ওটা একটা অসম্ভব নস্টালজিয়া আছে। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজটা জানি, সেজন্য গানটা গিয়েছি। তো বহু মানুষ বহু লিখেছেন, বহু কমেন্ট করেছেন। তো বেলাবোসের ক্ষেত্রেও বহু মানুষ বলেছেন যে গান শুনতে খুব ভালো লাগছে। তার মানে আমি বুঝলাম যে গানটা তাহলে গাওয়া যেতে পারে। ঠিক আছে, মাঝে মধ্যে তাহলে একটু গান গাইবো, তাতে মনটাও বেশ ভালো থাকে। আরেকটা জিনিসও দেখলাম মেকআপ রুমে ঢুকে, মানে এবং সেটা ভীষণ অবভিয়াস ছিল, আমি ঢুকেই যার জন্য একটু অবাক হইনি, বইটা মানে যখন স্ক্রিপ্টটা হাতে থাকবে না তখন বইটা হাতে থাকবে, সেটা থাকবে একদম। বইটা থাকতে হবে, তার কারণ পড়ার অভ্যেসটা না বাড়িতে ছিলাম যখন, তখনও একটু রাখছিলাম, মানে সংসারের মধ্যেও। আর শুটিংয়ে আসলে আরও বেশি পড়ার অভ্যেসটা রাখি, তার কারণ হচ্ছে যে শুটিং করতে গেলে কিছু এক্সারসাইজের প্রয়োজন থাকে, কিছু জিনিস জানার প্রয়োজন থাকে, কিছু জিনিস নিজেকে তৈরি করার জন্য পড়তে লাগে। তো সেইটা মানে অভিনয়ের সাথে সাথে এই যে পড়া, শোনা, জানা, দেখা, এগুলো অনেক বেশি মানে নিজেকে তৈরি করতে সাহায্য করে। আর না পড়লে কি করে হবে? মানে আমি তো আমার স্টুডেন্টদেরকেও বলি, যখন অভিনয়ের ক্লাস করাতে যাই বা যখন সবাইকে বলি যে পড়তে হবে, না পড়লে না আমাদের চেতন, মানে আমাদের মন এবং আমাদের যাপন, একটা তুই যখন কিছু পড়বি তখন তোর অনেক চিন্তা ভাবনা খুলে যাবে, অনেক তোর ভুল জিনিস ভেঙে যাবে, অনেক তোর ধারণা পাল্টে যাবে, জ্ঞানটা আসছে। তো সরস্বতীকে আমাদের খুব প্রয়োজন এখন, মানে বিদ্যাটা খুব প্রয়োজন। তো তাই জন্য আমার মনে হয় যে একটু পড়ার অভ্যেসটা থাকলে তো ভালোই। এটা তো খারাপ কিছু করছে না। তো আমি নয় গল্পের বই পড়ি, আর নয়তো উইল পাওয়ার নিয়ে কিছু পড়ি, মানে লাইফস্টাইল নিয়ে কিছু পড়ি। তো আমি সবসময় কিছু না কিছু পড়তে থাকি। তাহলে কি হয়, আমার এই যে এতটা সময় যেহেতু কাজ করি, একটা মনোটোনাস হয়ে যাওয়ার যেই সম্ভাবনাটা যেটা থাকে, কিন্তু রেগুলার একটা চরিত্র যাপন করা, এটা কিন্তু কোথাও একটু মনোটোনাস হয়ে যেতে পারে। তো সেইটাকে যেন আমি না, মানে আবার যেন আমি রিচার্জ করতে পারি, এটা এক ধরনের হচ্ছে আমার সেই রিচার্জ। যে ব্যাটারিটা যখন শেষ হয়ে যায় আমরা চার্জ করি, এটা হচ্ছে আমি চার্জ করে আবার অন্য একটা জায়গার মধ্যে ঢুকে গেলাম, তাহলে আবার আমি অন্নপূর্ণা হয়ে নিজেকে রিবুট করে আবার আমি ফ্লোরে গেলাম, ফ্রেশ থাকলাম। তো এটা হচ্ছে এক ধরনের সেই আমার রিচার্জ। ঠিক তাই। এবার যে মানুষটা তোমাকে বাড়িতে আবার রিচার্জ রাখে, তোমরা একে অপরের আর কি, সেটা খুব সত্যি কথা, তিনি তো বেশ দুর্লভ হয়ে উঠেছেন আর কি। এবং আমরাও দেখছিলাম যে কতটা প্রাউড মোমেন্ট ছিল তোমার জন্য এই ট্রেলার লঞ্চের দিনটায়, টানা ওই পুরো পারফরমেন্সটা, এবং স্টেজে ওমদার নাচ দেখা মিমিদি, সেটা একটা অদ্ভুত ছিল। এবং তুমি একটু একটা কথা বলছিলেন এক্ষুনি যে অভিনয় সময়টুকু তো অভিনয় সময়, তারপর আমি মিমি হয়ে যাই, আমি জানি কোন সময়টা কোথায় দেবো। ওমদাকেও দেখেছিলাম ঠিক যতটুকু সময় সে তার কাজের জন্য ছিল, পাশে এসে বসে পড়েছে, আমাকে খুঁজছে। এবং আমি ওকে মজা করে বলেছিলাম, এটা কিন্তু কেউ জানে না, এটা কিন্তু তোর এখানে প্রথমবার বলছি, ব্রেকিং করেছি সেটা। হ্যাঁ, যে আমি ওকে বলেছিলাম মজা করে যখন, এবার দেখ ও যখন কিছুটা মানে পারফর্ম করবে, তার আগে তো রিহার্সাল করা হয়। তো রিহার্সালটা বাড়িতেও সারারাত্রি মানে বেশ কিছু ঘন্টা ধরে প্র্যাকটিস করেছে নাচটা, মানে রিহার্সাল জোন থেকে এসেও বাড়িতে এসেও প্র্যাকটিস করেছে, যেখানে গুড ডান্সার সারাক্ষণ প্র্যাকটিস করছে। বাড়িতে এসে আমিও কাজ থেকে ফিরে দেখছি, আমাকে বলছে দেখো হচ্ছে, লাস্ট দেখ হচ্ছে কিনা। তো আমি আবার ভিডিও করে বাড়িতে গেলাম, হ্যাঁ হচ্ছে এটা একদম। আমাকে যখন ওর ফাইনাল হয়ে যায় তখন বলে এবার ফাইনাল দেখ। তো ফাইনাল যখন আমাকে দেখাচ্ছে নাচটা, আমি তো বিশাল ঘরের মধ্যে একাই চিৎকার, আমি তো দেখেই নিয়েছি, চিৎকার করে বিশাল তালি বালি, মানে দারুণ হয়েছে এইসব ওয়েট হয়েছে বিশাল। আমি একটা বলেছি,
কিন্তু তারপরে যখন আমি ওকে আবার পরের দিন তোর ধর ওই স্টেজে দেখলাম, এবং হ্যাঁ যখন বাড়ি থেকে যাচ্ছে সকাল, ওর দুপুরবেলা বেরোনোর ছিল, আমার তো সকালবেলাতেই শুটিংয়ে বেরিয়ে আসার, আমি ওকে খালি মজা করে বলেছিলাম, এই স্টেজে উঠে কিন্তু নাচটা হয়ে গেলে আমার দিকে তাকিয়ে একটা আই লাভ ইউ বলবি। ও দেখছি বলছে হ্যাঁ হ্যাঁ বলবো, ভীষণই শাই, হ্যাঁ 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 বলবো। ও মা দেখছি স্টেজের মধ্যে দাঁড়িয়ে, আমি ভাবছি আমার দেখতে পাচ্ছে, আমি সামনেই বসেছিলাম কিন্তু স্টেজে এত আলো থাকে, বাইরেটা তো অন্ধকার, অতটা তো দেখা যায় না। ও দেখছি স্টেজে, তারপরে দেখবি মাইক নিয়েও আমার সবার বন্ধুদের কথা বলেছে, আমার কথা বলেছে, তারপর ওখান থেকে আবার আমাকে আই লাভ ইউ বলেছে, হাত পা এরকম দেখিয়েছে। আমি বলছি হাই ভগবান, সত্যি করে আমি বললাম যে সিনেমা তো তখন ওখানে, সব বন্ধুরা আমাকে বলছে যে ওম কি করলে, মানে সব বন্ধুরা ধরেছে ওকে যে কি করলে মিমিকে তুমি ওখান থেকে বলেছে যে হ্যাঁ হ্যাঁ, আলাম যে আমি তো তোকে এমনি বলেছি তুই এরকম করলি করে ফেলেছে। তো ও আর কি মানে ওই 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 মানে ওই ওরও তখন এত ও আনন্দিত ওই সময়টায়, ওরও তখন ওটা ফিল করেছে, তাই জন্য ও করেছে। ও ফিল না করলে ডেফিনেটলি করতো না, কিন্তু ওটা ফিল করেছে, কারণ আমিও মজার ছলে এরকম, তো সবাই মানে ভালোবাসার লোককে তো যারা ওপারে দেখছেন তাদেরও সবাই সবাইকে অনেক কিছুই বলেন, কিন্তু এরকম সবার মধ্যে মানে আমরাও খুব সাধারণভাবেই এগুলো বলেছি বা বলে থাকি, তো বলেছি, কিন্তু ওটা আনন্দ পেয়ে কিন্তু করে ফেলেছে। শেষ করব, কিন্তু শেষটা বোধহয় একটু অন্যরকম হবে আর কি। মিমিদি, শেষটা একটাই প্রশ্ন, সেটা হচ্ছে যে মিমিদি এবং ওমদা দুজনই খুব সুন্দরভাবে তাদের অভিনয় জীবনটাকে নিয়ে এগিয়ে যাচ্ছে এবং সেটাই ফোকাস রয়েছে। তবে এই দুটো মানুষের জীবনে কোথাও একটা ওই কালিমা কোনো রকমভাবে কোনো কালি ছেটায়নি কেউ, সেটাকে কোথাও একটা ভালোর দিক থেকেই দেখছো, নাকি চর্চায় না থাকা সেটাও একটা কোথাও অন্তরায় হয়ে দাঁড়ায় কাজের ক্ষেত্রে? আমার জীবনে তো খুবই ভালো সেটা, যে কালিমা নেই মানে তো আমি প্রত্যেক দিন আয়নায় নিজেকে ফেস করতে পারছি। আমার বাবা মা খুব মানে সাধারণভাবে জীবনযাপন করছে, তাদেরকে কেউ কিছু বলছে না, বা পরিচিতরা সবাই খুব ভালোবাসছেন, বন্ধুরা খুব ভালোবাসছেন, আমার কাজের জায়গার মানুষেরা খুব ভালোবাসছেন, এবং আমি কাজ করে যাচ্ছি, রাত্রিরে ভালো করে ঘুমোতে পারছি, আমার বর রয়েছে এবং সে আমাকে এতটাই সাপোর্ট করছে, একসাথে সময় কাটাচ্ছি, এতটা সময় একসাথে ক্যারিয়ারেও কাটিয়েছি, তার সঙ্গেও কাটাচ্ছি, তো সব মিলিয়ে আমি তো খুব শান্তিতেই আছি বলে মনে হয়, মানে মনে করছি। তাই এই যে কী পেলে ভালো হতো আর কি পেতে পারলে আরও আনন্দ হতো সেটা বলতে পারবো না। তাই মানে যেটা পেয়েছি আমি সেটাতেই খুব আনন্দিত, কাজের চর্চাতেই আমি খুশি আছি। তার কারণ হচ্ছে যে হয়তো কম চর্চা হয় আমাকে নিয়ে, কারণ চর্চা করার মতন কাজ ছাড়া আমার কাছে আর অন্য কিছু নেই, অন্য কিছু সেলেবল কিছু নেই আমার কাছে, সত্যি নেই। তো কিন্তু যে কটা মানুষ সোশ্যাল মিডিয়াতে আমাকে কমেন্ট করে, তোরাও দেখতে পাবি যে নেগেটিভ কমেন্ট খুব একটা করেন না কেউই, সবাই মোটামুটি মোরাললেস ভালোবাসাই প্রকাশ করেন। আর আমি আমার নিজের কনসায়েন্সের কাছে খুব ভালো থাকতে চাই। ছোটোবেলা থেকে আমি একটা জিনিস খুব ভালো বুঝেছি, যে আমি তোকে মিথ্যে কথা বলতে পারি, নিজেকে মিথ্যা কথা বলতে পারি না, আর আমি তোকে ঠকাতে পারি, নিজেকে ঠকাতে পারি না। তাই নিজের কাছে ঠকে যাওয়া আর হেরে যাওয়া মানুষ আমার মনে হয় ভীষণ তাড়াতাড়ি হেরে যায়, যে লস্ট। আমি আমি বাইরের মানুষের কাছে বা জীবনের বিশাল একটা জয় করে ভীষণ সাংঘাতিক একটা কিছু করে ফেলতে পারলাম, এটার থেকেও আমার কাছে বেশি ইম্পর্ট্যান্ট আমি আমার নিজের কাছে কতটা জয়ী হতে পারলাম, আমি আমার নিজের কাছে কতটা আয়নার সামনে নিজেকে পরিষ্কারভাবে দেখতে পারলাম, আমার কনসায়েন্সের কাছে আমি উত্তর দিতে বাধ্য। এভরিডে আমি আনসারেবল টু মাই কনসায়েন্স। তো আমার কাছে মনে হয় সেটা আমি যতক্ষণ আমি করতে পারবো, কালকে কি হবে জানি না, মানুষ তো কালকের দিনটা কি আসতে চলেছে, কি প্রলোভন আমাকে নতুন করে কি জীবনে দেবে জানি না, কিন্তু 28-29 বছরের ক্যারিয়ারে এখনো পর্যন্ত আমি যেটুকু বুঝতে পেরেছি যে আমি আমার প্রায়োরিটিগুলোকে খুব বিবেচনা করে চলি, এবং তাতে আমি খুব শান্তিপূর্ণভাবেই জীবন কাটাচ্ছি। আমার কাছে জীবনে সুখ, আনন্দ, এগুলো তো সুখটা আমি বলবো যে ভীষণই মানে আলাদা একটা জিনিস, কিন্তু সব কিছুর থেকে আমার মনে হয় শান্তিটা, যে শান্তির খোঁজে কিন্তু আমরা সবাই দেখ মেডিটেশন করি শান্তির জন্য, আমরা কাজের মধ্যে, আমরা সংসারের মধ্যে, আমরা সম্পর্কের মধ্যে সবাই শান্তি খুঁজি। তো আমাদের কাছে সবার মনে হয় শান্তিরই অভাব, সব কিছু পেয়ে গেলেও অনেকে শান্তিতে থাকেন না। তো আমার মনে হয় যে আমার কাছে ওই শান্তিটা এখন যে রয়েছে, যে পিস, যে কামটা আমার জীবনে রয়েছে, আমার মনে হয় যে
এটা মানে এটার মধ্যে আমি থাকতে খুব ভালোবাসছি, আমার খুব ভালো লাগছে। আমার কাছে তো সবই আছে, কাজ আছে, আমার বাবা মা ভালো আছেন, আমার শ্বশুর শাশুড়ি আমাকে অসম্ভব ভালোবাসছেন, ভালো আছেন, আমার বন্ধুরা ভালোবাসছেন, আমার কাজের লোকেরা ভালোবাসছেন, তোরা এত ভালোবাসিস, মানুষ এত ভালোবাসে, এখনও কাজ করছি, তো আমি তো ব্লেসড। আমার আর কি চাহিদা থাকতে পারে জীবনে? তো আমার মনে হয় যে এনাফ, মানে গ্লাসের ওই কতটা জল ভর্তি আমি সবসময় সেটাই দেখতে চাই, কতটা শেষ হয়ে গেছে আমি সেটা দেখি না। থ্যাংক ইউ সো মাচ। আবারও সেই ঘরেই ফিরে আসা, তার কারণ হচ্ছে নাম তো অন্নপূর্ণা, শ্রীমান ভগবান দাস আপনার রীতিমধ্যেই ভালোবাসছেন। তো কি বলতে চাইবে তোমার দর্শকদের? নতুন নতুন কাজের সম্ভার নিয়ে, নানান চরিত্র নিয়ে তুমি তোমার দর্শকদের কাছে বারবার ফিরে আসো, তারাও তোমাকে সাদরে গ্রহণ করেন। সেটাই বলবো যে মানুষের অনেক অনেক ভালোবাসা পাচ্ছি এই শ্রীমান ভগবান দাসের অন্নপূর্ণা চরিত্রে। খুব মনের একটা চরিত্র, আমার মনে হয় মিমির মধ্যে অন্নপূর্ণা রয়েছে, এবং অন্নপূর্ণার মধ্যেও মানে অন্নপূর্ণার থেকেও মিমিকে আমি মানে কি বলবো অনেক দিন ধরে মানে বাঁচিয়ে রাখতে পারবো আর কি, মানে রয়েছে অসম্ভব শক্তি যোগায় এই চরিত্রটা মিমিকে। তো এবং একে অপরের পরিপূরক হয়ে গেছে, মানে দুজনে মিশে গেছি আমরা কোথাও গিয়ে। তো এই চরিত্রটা করতে খুব ভালো লাগে, অনেক দিন পরে এরকম একটা চরিত্র অভিনয় করছি, মানুষের এত ভালোবাসা, এত আশীর্বাদ পাচ্ছি যে মানে আমি খুবই আপ্লুত, খুবই আনন্দিত। এবং মনে রাখবেন যে আপনাদের এই মানে আপনাদের উৎসাহ পেলে তবে এই কাজগুলো করতে আরও ভালো লাগে, আরও মনের জোর পাই। এই যে ভালো হচ্ছে এটা যদি কেউ বলে তখন আরও ইচ্ছে হয় যে আরও ভালো করে করি। তো সেই মনটা এখনও ওই রকমই রাখার চেষ্টা করি প্রত্যেকটা কাজের ক্ষেত্রে, যে তার কারণে যে বললাম একটা কাজই তো শেষ কথা নয়, পরপর কাজের মধ্যে দিয়ে প্রমাণ করতে হয় আমাদের। তাই আপনারা যতক্ষণ সঙ্গে থাকবেন ততক্ষণই আমরা ভালো থাকবো এবং ভালো ভালো কাজ করার ইচ্ছে থাকবে আমাদের মধ্যে। তাই অবশ্যই দেখুন শ্রীমান ভগবান দাস সোম থেকে শনি ঠিক সন্ধ্যে 8টায় শুধুমাত্র জি বাংলার সোনারে। আর যদি মিস করে যান তাহলে জি5-এ দেখে নেবেন এতদিন যা হয়েছে। আর দেখতে থাকুন, খুব এনজয় করুন। সামনে অনেকগুলো উৎসব রয়েছে, কালী পুজো রয়েছে, ভাইফোঁটা রয়েছে, ছট পুজো রয়েছে, তারপরে ডিসেম্বর আমার প্রিয় মাস। তো সব মিলিয়ে অনেক 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 আনন্দের সময় মানুষের জীবনে আসুক, আপনাদের সবার জীবনে আলো থাকুক, সবাই খুব ভালো থাকুন, পরিবারকে নিয়ে সকল আনন্দ, সব পরিবারের মানুষদের নিয়ে, বন্ধু বান্ধবদের নিয়ে, ভালোবাসার মানুষদের নিয়ে খুব আনন্দে হই হই করে জীবনটা কাটান। জীবনটা অসম্ভব সুন্দর, মনে রাখবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ মিমিদি। থ্যাংকস আ লট। আর আপনাদের নতুন করে বলার কিছু নেই, আপনারা অবশ্যই নজর রাখছেন, অন্নপূর্ণাকে অনেকটা ভালোবাসা দিচ্ছেন, শ্রীমান ভগবান দাসকে ঠিক একইভাবে ভালোবাসা দেবেন। আর এরকম আরও ইন্টারভিউ দেখার জন্য অবশ্যই নজর রাখুন আমাদের চ্যানেলে।